শুভেচ্ছা। আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছে আমি শারমিন নান্সি। এবারে বিস্তারিত। তীব্র তাপদাহ বিরাজ করছে সারা দেশে। কুষ্টিয়া থেকে তাপদাহ নিয়ে জানাবেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। শুরুতেই তিতাসের কাছে যাচ্ছি। তিতাস, অতিরিক্ত গরমে কেমন প্রভাব পড়েছে জনজীবনে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। আসলে আপনি যেমনটি বলছিলেন তীব্র দাবদাহর কথা, আসলে তীব্র দাবদাহর কথা যদি প্রথমেই বলতে হয় তাহলে বলতে হয় প্রকৃতি যেন অগ্নিমূর্তি ধারণ করেছে। আসলে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না প্রকৃতি। আসলে প্রকৃতি কারো উপরে নিয়ন্ত্রিত হয় না। আর এই যে তীব্র দাবদাহর প্রভাবে কিন্তু জনজীবনে ভোগান্তি নেমেছে, অর্থাৎ ঘরে থেকে বাইরে কোথাও কোনো স্বস্তির খবর নেই। আর এর মধ্যে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের যে মানুষরা, খেটে খাওয়া যারা মানুষরা, তারা এক কথায় আমরা বলতে পারি ভ্যান চালক থেকে শুরু করে রিক্সা চালক, যারা মাঠে কাজ করে, দিনমজুর যারা, সেই শ্রেণীর। কারণ যেখানে ঘরের বাইরে বেরোনোই দায়ী, সেখানে কিন্তু তারা তাদের আয়ের জন্য, জীবিকা নির্বাহের জন্য বাইরে বেরোচ্ছে এবং এই তীব্র রোদে কিন্তু তাদের কাজ করতে হচ্ছে। তবে আমি একাধিক রিক্সা চালক এবং ভ্যান চালকের সাথে কথা বলেছি, তারা যেটা বলছে যে তাদের কিন্তু আয় অর্ধেকে নেমে এসেছে। অর্থাৎ প্রতিদিন যে আয়টি হতো, যার দ্বারা তারা জীবনযাপন করছে, সেটা কিন্তু অর্ধেকে নেমে এসেছে। এক কথায় চরম অসহায় হয়ে পড়েছে তারা। আর এদিকে এই যে তীব্র গরমের প্রভাবে কিন্তু যারা মাঠে কাজ করছে, আপনি জানেন এখন বৈশাখ মাস চলছে, নতুন ধান উঠবে মাঠ থেকে, কৃষকেরা কিন্তু এই ধান তোলা নিয়ে ব্যস্ত সময় পার করছে। কিন্তু এই তীব্র গরমের মধ্যে ধান কাটায় তারাও কিন্তু বেকায়দায় পড়েছে। আসলে সব ধরনের মানুষ কিন্তু চরম বেকায়দার মধ্যে রয়েছে এই তীব্র দাবদাহের কারণে। আর এদিকে শুধু মানুষ নয়, যে প্রাণীকুল তারাও কিন্তু অসহায়। অর্থাৎ এই তীব্র গরমের ফলে একটু ঠান্ডা জায়গার খোঁজে কিন্তু প্রাণীরা চলে যাচ্ছে। অর্থাৎ জীব বৈচিত্র্যের উপরে কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে। আর এদিকে যদি আমি একটু জানাই যে আপনি জানাতে চাই আপনাকে যে আসলে এই যে কয়েকদিনের তীব্র রোদ এবং দাবদাহের প্রভাবে কিন্তু কুষ্টিয়ার খাল, বিল, নদী নালাগুলো শুকিয়ে গেছে, যার প্রভাবে কিন্তু কোনো টিউবওয়েলে পানি উঠছে না এবং খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এটি কিন্তু জনজীবনে মারাত্মক প্রভাব ফেলছে। আর আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আমি যদি জানাই যে গতকাল কুষ্টিয়ায় 40.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, অর্থাৎ 40 পেরিয়ে গেছে। এখন পর্যন্ত এই সকাল 11টা বাজে, এখন পর্যন্ত 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে কুষ্টিয়ায়। কিন্তু আবহাওয়া অফিস যে তথ্য দিচ্ছে সেটা হচ্ছে যে আরো বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই তাপমাত্রা আরো বাড়বে। অর্থাৎ এমন একটি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছে যে আসলে কোথাও কোনো স্বস্তি মিলছে না। তীব্র রোদের পাশাপাশি ভাবসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। আর এদিকে আমি কুষ্টিয়ার হাসপাতালগুলোতে খোঁজ নিয়েছি। আসলে কুষ্টিয়ার হাসপাতালগুলোতেও কিন্তু এই যে তীব্র গরমের কারণে গরমজনিত যে রোগ, সেগুলোর কিন্তু দিন দিন বেড়েই চলেছে। অর্থাৎ ডায়রিয়া থেকে শুরু করে হিটস্ট্রিক জনিত রোগীর সংখ্যা কিন্তু হসপিটালগুলোতে বাড়ছে। আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু পরামর্শ দিচ্ছে যে যেন কোনো অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোতে এবং ঠান্ডা জাতীয় খাবার, তরল জাতীয় খাবার বেশি বেশি গ্রহণ করার কথা বলছে। কিন্তু আসলে একটা জিনিস হচ্ছে, মানুষকে প্রয়োজনে যারা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, তাদেরকে কিন্তু এই গরম উপেক্ষা করে বাইরে বেরোতে হচ্ছে এবং তাদের পরিবার জীবিকা নির্বাহের জন্য কাজ করতে হচ্ছে। এক প্রকার আমরা বলতে পারি যে এই যে তীব্র গরমের প্রভাবে কিন্তু আসলে যারা নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু চরম বেকায়দায় পড়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমি রয়েছি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার থানার মোড় এলাকায়। এই এলাকাটি কিন্তু সবচেয়ে ব্যস্ততম এলাকা, কারণ সব সময় যানজট বেঁধেই থাকে, কিন্তু সেই ফাঁকা কোনো মানুষজন নেই। যারা রিক্সা চালক, যে ভ্যান চালকরা আছে, তারা কিন্তু খালি চলে যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে নিম্ন আয়ের যারা খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু দুর্দশার কোনো শেষ নেই। একদিকে যেমন আয় কমেছে, একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। অর্থাৎ ঘরেও শান্তি নেই, বাজারেও শান্তি নেই, কোথাও কোনো স্বস্তির খবর নেই। আমি এ বিষয়ে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো সুখবর দিতে পারছে না। তারা বলছে এই তাপমাত্রা কিন্তু কয়েকদিন বাড়তেই থাকবে, অর্থাৎ এক সপ্তাহের মধ্যে তাপমাত্রা কমার কোনো সুযোগ নেই। তারা বলছেন যে আজকে যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে, এটা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আরো বাড়বে, এমনকি এটা 41ও আজকে ভিড়তে পারে। অর্থাৎ এটি জনসাধারণের জন্য কিন্তু একটা আতঙ্কের কারণ। আসলে এই যে তীব্র দাবদাহ এবং প্রচন্ড রোদের ফলে কিন্তু মানুষের জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। আমরা সর্বশেষ এতটুকুই বলতে পারি যে এই যে তীব্র গরম এবং তীব্র দাবদাহের প্রভাবে কিন্তু জনজীবনে ভোগান্তি নেমে এসেছে, কোথাও কোনো স্বস্তির খবর নেই। অর্থাৎ কুষ্টিয়ার নাগরিকরা চরম বেকায়দায় পড়েছে এই তীব্র দাবদাহে। এই ছিল কুষ্টিয়ার তীব্র দাবদাহ নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। ন্যান্সি। তিতাস, আপনাকে ধন্যবাদ।
দর্শক, আমরা যেমনটি দেখছিলাম তীব্র তাপদাহ বিরাজ করছে সারা দেশে। আমরা আরো খবর জানতে চুয়াডাঙ্গায় যুক্ত হব, সেখানে আছেন আমাদের সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, অতিরিক্ত গরমে কেমন প্রভাব পড়েছে জনজীবনে, আপনি বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। আমি যদি আপনাকে কি পরিমাণ এই গরমে জনগণের দুর্ভোগ হয়েছে সেটা যদি বলতে যাই, আমি প্রথমে আমাকে বলতে হয় যে তাপমাত্রার কথা। আর সকাল 9টায় কিন্তু চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 33.2 ডিগ্রি সেলসিয়াস। এবং গতকালকের কথা যদি আমি বলি, গতকাল বিকাল 3টায় কিন্তু চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসে আছে তাপমাত্রা রেকর্ড করেছিল 41.3 ডিগ্রি সেলসিয়াস এবং সন্ধ্যা 6টায় রেকর্ড করেছিল 41.5 ডিগ্রি সেলসিয়াস। এবং এইটা কিন্তু দেশের মানে চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। এবং আজকেও কিন্তু সেই একই পথে হাঁটছে চুয়াডাঙ্গা আর কি, কারণ চুয়াডাঙ্গাতে কিন্তু গতকালকে এই 9টার সময় কিন্তু 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিল। আজকে কিন্তু অলরেডি আপনার 33.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে ফেলেছে। অতএব বলা যেতেই পারে যে কালকের পথেই চুয়াডাঙ্গা হাঁটছে। এখন দেখার বিষয় দুপুর 12টায় কত তাপমাত্রা রেকর্ড হয়। তবে দুপুর 12টায় ওই তাপমাত্রা মানে মাঝারি তীব্র যে তাপমাত্রা হয় সেটাই হয়তো রেকর্ড হতে পারে। আর যদি জনজীবনের দুর্ভোগের কথা এবার আমি বলি, সেটা হচ্ছে যে বিশেষ করে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। কারণ এরা কিন্তু ওই যে মানে একেবারে কাজ করতে পারছে না, কারণ কাজ করতে গেলে হচ্ছে এই গরমে হাঁপিয়ে যাচ্ছে, হাঁপিয়ে তারা শীতল কিংবা ছায়া পরিবেশে বিশ্রাম নেওয়ার চেষ্টা করছে। এছাড়াও কিন্তু যাদের জরুরি কাজ আছে তারা কিন্তু অনেক সকালে বের হচ্ছে, সকালে বের হয়ে এবং 10টা থেকে 11টার ভিতরে সব যে যার মতো বাড়িতে যাচ্ছে। আর তারপরে কিন্তু হচ্ছে শহর ফাঁকা হয়ে যাচ্ছে এবং যারা দিন মজুরি খেটে খাওয়া মানুষ অর্থাৎ রিক্সা চালক কিংবা ভ্যান চালক, তারা কিন্তু আর ভাড়া পাচ্ছে না, ভাড়ার সন্ধানে বিভিন্ন জায়গায় দিক বিদিকভাবে ঘুরছে, ঘোরার পরে ক্লান্ত হয়ে হচ্ছে আপনার ওই ছায়া শীতল পরিবেশে আশ্রয় নিচ্ছে। এছাড়াও জানিয়ে রাখি সেটা হচ্ছে কিন্তু আজকে কিন্তু কিছুক্ষণ আগে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমাকে যেটা জানিয়েছে সেটা হচ্ছে কিন্তু যে স্কুলের যে অ্যাসেম্বলি হবে সকালবেলা, এই তাপপ্রবাহ যদি অব্যাহত থাকে তাহলে অ্যাসেম্বলি কিন্তু বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এবং জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার যেটা বলেছে সেটা হচ্ছে যে আগামীকাল থেকে মাধ্যমিক পর্যায়ে যে স্কুল আছে স্কুল কলেজগুলো খুলবে, সেই স্কুল কলেজগুলো খোলার সময় কিন্তু সেখানেও অ্যাসেম্বলি বন্ধ থাকার নির্দেশ ইতিমধ্যে তারা জানিয়ে রেখেছে, যে মানে অর্থাৎ অগ্রিম নির্দেশনা দিয়ে রেখেছে। আর যদি আমি বিভিন্ন স্বাস্থ্য বিভাগের কথা বলি, স্বাস্থ্য বিভাগে কিন্তু যে পরিমাণ রোগী থাকার কথা ছিল এই যে তাপপ্রবাহে, সেই পরিমাণ রোগী নাই। তবে স্বাস্থ্য বিভাগ কিন্তু আতঙ্কিত, যে কোনো সময় রোগীর চাপ বাড়তে পারে। কারণ ইতিমধ্যে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু মাইকিং করে হিট অ্যালার্ট জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এবং এই হিট অ্যালার্টে কিন্তু যেটা বলা ছিল সেটা কিন্তু যে আপনাকে যে সতর্ক এবং সাবধান হওয়ার জন্য বারবারই হচ্ছে মাইকিং করে জানানো হয়েছে। এবং বয়স্ক এবং যারা শিশু আছে তাদেরকে সাবধানে চলাফেরা করার কথা বলেছে। একই সাথে সুতি কাপড় সহ বিভিন্ন দিক নির্দেশনামূলক ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। নান্সি। সেতু, আপনাকে ধন্যবাদ। দর্শক, চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। তীব্র খরতাপে পুড়ছে সারা দেশ, তীব্র গরমে হাঁসফাঁস নগর জীবন। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, গরমের তীব্রতা কেমন দেখছেন আর কি বলছে আবহাওয়া পূর্বাভাস? ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে কিন্তু সতর্কতা জারি করেছে যে এখন যে হিট ওয়েভটি চলছে সেটি হয়তো আরো কয়েকদিন এক্সটেন্ড করবে। তো আবহাওয়ার এখনকার সবশেষ যে পরিস্থিতি সেটি আমরা জানবো আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলামের কাছ থেকে। আপনি যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করেন যে সে এখনকার হিট ওয়েভ যেটা চলছে সেটা আরো কতদিন পর্যন্ত এক্সটেন্ড করতে পারে। জি, আমি যদি আমার এই ফিগারটা একটু দেখাই তাহলে আপনারা একটু ভালো করে ক্লিয়ার হবেন। এখানে দেখেন 43 ডিগ্রি টেম্পারেচার যেখানে দেখাচ্ছে সেটা হলো বিকাল 3টার পূর্বাভাস। এটা কিন্তু অ্যাকচুয়াল না, এটা পূর্বাভাস। পূর্বাভাসটা যেখানে 43 হবে সেখানে কড়া কমলা কালার দেখাবে, পাশাপাশি আসলে কমলা কালারটা ড্যাম হতে থাকবে বা কিছুটা কম কালার হতে থাকবে। যেখানে 41, 40, 39, 36 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আজকে বিকাল 3টা এরকম রেকর্ড হতে পারে। এটা আমাদের পূর্বাভাস। তো অ্যাকচুয়ালি সেটা +2 বা +3 হতে পারে। এখানে আমাদের মডেল পূর্বাভাস অনুযায়ী যে টেম্পারেচার দেখাচ্ছে সেটা কিন্তু আন্ডার এস্টিমেট করছে। টেম্পারেচার +2 বা +3 হতে পারে। এখন দেখেন আমাদের দেশে গরমটা কেন বেশি, একটা কারণ হলো বাংলাদেশের পাশেই হলো ওয়েস্ট বেঙ্গল, সেখানে টেম্পারেচার যদি 43 হয়, এখানে আমরা বিহারে যাচ্ছি 42, এখানে আমরা উড়িষ্যায় আসছি এখানে প্রায় 40-এর কাছাকাছি। এখানে যে আরো অঙ্গরাজ্যগুলো আছে এখানে 40, 39 বা 41 ডিগ্রি টেম্পারেচার।
এই একটা বিশাল এলাকা নিয়ে যে আমাদের তাপমাত্রা একটা বিশাল একটা তাপমাত্রা এখানে আছে, সেইটার প্রভাবই আমাদের এই খুলনা এবং রাজশাহী অঞ্চলে তাপমাত্রাটা একটু বেশি তুলনামূলক সিলেট, চট্টগ্রাম এবং রংপুরের তুলনায়। এখন এই বিশাল এলাকায় যদি বৃষ্টিপাত না হয় এবং সাথে লোকালি যদি আমাদের কোনো বৃষ্টিপাত না হয়, আমাদের তাপমাত্রাটা কমার তেমন একটা সম্ভাবনা নেই। আর লোকালি আমাদের যে সিলেট কিংবা চট্টগ্রাম কিংবা ময়মনসিংহ ডিভিশনে যে বৃষ্টিটা হয়, সেটা সাময়িক সময়ের জন্য কিছুটা প্রভাব পড়ে তাপমাত্রায়, এবং 5 থেকে 6 ঘন্টা কিংবা তার বেশি সময় যাওয়ার পরে তাপমাত্রাটা আবার বেড়ে যায়। তো এই জন্য আমাদের পূর্বাভাস যেটা দেখতে পাচ্ছি, আগামী কয়েকদিন আমাদের যে পশ্চিমে যে অঙ্গরাজ্যগুলো আছে ভারতের, সেখানে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। আমাদের লোকালি সামান্য কিছু বৃষ্টি হলে সেটাতে তাপমাত্রায় একটা প্রভাব নাও পড়তে পারে। এই জন্য আগামী 3 দিন আমরা হিট ওয়েভের ওয়ার্নিং জারি রেখেছি। এটা হয়তো বা এপ্রিলের যে সামান্য কয়েকটা দিন বাকি আছে, 10 দিন বা 11 দিন, সেই তাপমাত্রাটা আমাদের সারা দেশে মোটামুটি হয়তো বা তাপপ্রবাহটা হয়ে যেতে পারে, কিছু কিছু অঞ্চল বাদ দিয়ে। তো এই পুরো এপ্রিল মাস জুড়ে যে কয়েকটা দিন বাকি আছে, তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা বরং হয়তো বা আগামীকালকে সামান্য বাড়তে পারে, এরকম প্রতিদিনই হয়তো বা আগামী 2 থেকে 3 দিন সামান্য বাড়তে পারে। তবে একটা জিনিস বলে রাখি যে 2023 সালে আমাদের পাবনাতে 43 ডিগ্রি তাপমাত্রা আসছিল, যেটা এখন পর্যন্ত অথবা আমরা পাইনি। 41.5 আসছিল গতকালকে, যেটা ছিল চুয়াডাঙ্গা সর্বোচ্চ এবং দেশের সর্বোচ্চ। 43 ডিগ্রি ছিল 2023 সালে, যেটা এখন পর্যন্ত আমরা ক্রস করতে পারিনি। তা আমরা আশা রাখি বা আমরা পূর্বাভাস অনুযায়ী বলতে পারি যে আগামী এপ্রিলের যে কয়েকটা দিন বাকি আছে, সারা দেশে হয়তো বা সেরকম তাপমাত্রা হয়তো থাকতে পারে। লোকালি যদি কৃষি বৃষ্টি হয়, সেটার ক্ষেত্রে সাময়িক সময়ের জন্য তাপমাত্রা কিছুটা প্রভাব পড়তে পারে, আবার সেই তাপমাত্রাটা বেড়ে যেতে পারে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। নেন্সি, আপনি দেখছিলেন যে শাহিনুর আলম, আবহাওয়াবিদ শাহিনুর আলম, তিনি ব্যাখ্যা করছিলেন যে আগামী আরো কয়েকদিন কমপক্ষে সেই আবহাওয়াটা যে এখন যে তাপমাত্রা সেটি অব্যাহত থাকবে, এবং সেটি বৃষ্টি না হওয়া পর্যন্ত, আসলে ভারত সহ বাংলাদেশ এই পুরো অঞ্চলে বৃষ্টি না হওয়া পর্যন্ত আবহাওয়ার যে তাপমাত্রা সেটি কিন্তু অব্যাহত থাকবে। তো সেই ব্যাপারে তারা সতর্ক করছেন এবং পুরো এপ্রিল মাস জুড়ে কিন্তু সেটা অব্যাহত থাকতে পারবে বলে বলছিলেন। তো নেন্সি, এই ছিল আমার কাছে আবহাওয়া অধিদপ্তর থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবহাওয়া অফিস থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী হাসান মাহমুদ। যশোরের তাপদাহ পরিস্থিতি জানাতে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, যশোরের পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ ন্যান্সি। আপনি জানেন যে যশোরের উপর দিয়ে কিন্তু যে তীব্র তাপ প্রবাহ যে চলছে, সেটিতে কিন্তু যশোর অঞ্চলের মানুষের মধ্যে চরম ভোগান্তির শিকার হচ্ছে। অর্থাৎ সারা দেশের মতো যশোর জেলায় যে হিট অ্যালার্ট জারি করা হয়েছে, অর্থাৎ এই তীব্র গরম থেকে বাঁচার জন্য যে সতর্কতার বিষয়ে যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সাধারণ মানুষকে কিন্তু উদ্বুদ্ধ করা হচ্ছে যে এই রৌদ্র এবং গরমের মধ্যে রোদ এড়িয়ে চলা এবং এই গরম থেকে বাঁচার জন্য বেশ কিছু পরামর্শ দেওয়া হচ্ছে। তো আমরা যেটি দেখছি যে গ্রীষ্মকালে কিন্তু যশোর এবং চুয়াডাঙ্গা অঞ্চলে যে তীব্র তাপপ্রবাহ এবং শীতকালে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রাও আমরা দেখি এই 2 জেলাতে। অর্থাৎ কি কারণে এমনটি ঘটছে আসলে সেই বিষয়ে আমরা যদি একটু কথা বলি, আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক জনাব সোলজার রহমান। আমরা আসলে তার কাছে জানতে চাইবো যে এই যে তীব্র তাপপ্রবাহ, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে যশোরকে আমরা দেখি, আসলে এই বিষয়টি আসলে আপনার যে ভাষায় কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন? 21শে মার্চ সূর্যের উত্তরায়ণ শুরু হয়েছে। সূর্যের উত্তরায়ণ সাথে সাথে মধ্য ভারতে যে উষ্ণ নিম্নচাপ কোষটা থাকে সেটা সক্রিয় এবং শক্তিশালী হয়ে ওঠে। এই নিম্নচাপ কোষের বায়ুপ্রবাহ এবং উষ্ণতা দুটি বাংলাদেশের কাছাকাছি প্রায় বিহারের শেষ প্রান্ত পর্যন্ত প্রায় চলে আসে, যার ফলে একটি উষ্ণ আবহাওয়া সেই মার্চ মাসের মধ্য থেকেই বাংলাদেশের দিকে ধাবিত হতে থাকে। এটি সুদূর অতীতে দিনাজপুর থেকে শুরু করে আমার মেহেরপুর পর্যন্ত আসতো। বর্তমানে এটি খানিকটা দিক পরিবর্তন করে জয়পুরহাট থেকে যশোর পর্যন্ত এই বায়ুপ্রবাহটা সম্প্রসারিত হচ্ছে। মূলত এই উষ্ণ বায়ুর প্রভাবেই এই নিম্নচাপ যে তাপমাত্রা এখানে এনে দেয়, এর কারণে এই অঞ্চলে উষ্ণায়ন বৃদ্ধি পেতে থাকে। এর সাথে যোগ হয়েছে আমাদের মানবীয় নানাবিধ কারণ। তার মধ্যে একটি প্রাকৃতিক কারণ হলো বৈশ্বিক উষ্ণতার কারণে গোটা বিশ্বব্যাপী পানিচক্রের একটা পরিবর্তন এসেছে। ফলে যত বৃষ্টিবহুল যত দিনের সংখ্যা পাওয়া যেত, এখন বৃষ্টিযুক্ত দিনের সংখ্যা তার থেকে কমে গেছে। বৃষ্টিপাতের মোট পরিমাণ কমে গেছে, সময়ে বৃষ্টি অসময়ে হচ্ছে। এই কারণগুলোর জন্য এই ঘটনাগুলো ঘটছে। আর মানবীয় কিছু কারণের মধ্যে আমরা লক্ষ্য করছি এই যশোর অঞ্চলে
বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে সড়ক সম্প্রসারণ একটি মারাত্মক পর্যায়ে গেছে। এর ফলে যশোর খুলনা, যশোর বেনাপোল, যশোর নড়াইল, যশোর কুষ্টিয়া, যশোর ঝিনাইদহ এই রোডের প্রায় 800 হেক্টর রাস্তার পাশে অবস্থিত যে গাছপালা, তাতে 800 হেক্টর বনভূমি পরিমাণ বনভূমি বিনষ্টের ঘটনা ঘটেছে, যেটা প্রায় 5 বছরের মধ্যে ঘটে গেল। আকস্মিকভাবে প্রায় 800 হেক্টর জমির মতো এই যে গাছপালা নিধন, এর একটি তীব্র আমরা অনুভব করতে পারি। আর একটা জিনিস এখানে আমরা লক্ষ্য করি, 2000 সালের পর থেকে আমরা খাদ্যে কিছুটা গতিশীলতা আনার জন্য, ঘাটতি মেকআপের জন্য কৃষিতে যে দ্রুত পরিবর্তন আনছি, সেই দ্রুত পরিবর্তনের ফলে ভূমিতে মৃত্তিকার জৈব পদার্থের পরিমাণ অত্যন্ত হ্রাস পেয়েছে। আর মৃত্তিকার জৈব পদার্থের পরিমাণ হ্রাস পাওয়াতে মৃত্তিকার তাপ শোষণ ক্ষমতা হ্রাস, এই মৃত্তিকা এখন তাপ শোষণ না করে এই মৃত্তিকা সরাসরি তাপ প্রতিফলিত করে এই ভূপৃষ্ঠের বায়ুতে ছেড়ে দেয় এবং বায়ুর তাপমাত্রা অত্যধিক বৃদ্ধি পায় এবং অসহনীয় গরম লক্ষ্য করা যায়। এছাড়াও যশোর অঞ্চল বা দক্ষিণাঞ্চল ছিল ভূপৃষ্ঠস্থ জলাধার, জলাভূমি ইত্যাদির একটা বিরাট ক্ষেত্র, কিন্তু বর্তমানে সেগুলো ভরাট হয়ে গেছে, বিভিন্ন রকম ব্যবহারের ফলে সেগুলো এখন শুকিয়ে গেছে, ফলে জলাভূমি এবং জলাশয়ের পরিমাণ অত্যন্ত হ্রাস পেয়েছে। ফলে বায়ুতে যে পরিমাণ আর্দ্রতা থাকার কথা, এই অঞ্চলের বায়ুতে সেই পরিমাণ আর্দ্রতা নাই। আজ এখানে দাঁড়িয়ে যে মুহূর্তে আমি এখানে আজ বায়ুর আর্দ্রতা 35%, অথচ আজকে বায়ুর আর্দ্রতা থাকার কথা ছিল অতীতের অন্যান্য অভিজ্ঞতা ছিল 60 থেকে 70%। ফলে এখানে 35% নেমে গেলে তাপমাত্রা স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এই উষ্ণতাটা সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে। এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমরা তাপমাত্রা পাচ্ছি 41 ডিগ্রি সেলসিয়াস, অথচ একটু গ্রামের দিকেই গেলে এটা 38 ডিগ্রি 39 ডিগ্রি। অর্থাৎ নগরায়ন এখানে একটা প্রভাব পড়েছে। নগরের ইট পাথর এবং এই রাস্তা পাকাকরণ, এগুলো থেকে তাপ প্রতিফলিত হয়ে হয়ে এই তাপমাত্রাগুলো এখন বৃদ্ধি পাচ্ছে। আগে যদি এই তাপমাত্রাটা করণীয়টা কি হতে পারে, এটাকে আমরা যদি মুক্তি পেতে চাই, এ থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে ভূপৃষ্ঠস্থ জলাধারের পরিমাণ বাড়াতে হবে, বৃক্ষরোপণ এবং বনভূমির পরিমাণ বাড়াতে হবে, সামাজিক বনায়ন কার্যক্রম বাড়াতে হবে, ভূপৃষ্ঠস্থ পানির ব্যবহার বাড়াতে হবে, আর ভূগর্ভস্থ পানির সঞ্চয় বাড়াতে হবে, আর মৃত্তিকার জৈব পদার্থের পরিমাণ বাড়াতে হবে। অর্থাৎ আমরা রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের দিকে যদি ঝুঁকে আসি, আমাদের অনেকটা ভালো কাজ হবে। আমরা বিগত বছরগুলোতে এয়ার কুলার বা এসির ব্যবহার বৃদ্ধি করেছি। এই এসির ব্যবহার বৃদ্ধি করলেও বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায়। এই এসির ব্যবহার কমাতে হবে। এই এসি অনেক মানুষের জন্য, অর্থাৎ সাধারণ বায়ুমণ্ডলের জন্য তাপমাত্রা বৃদ্ধি করতেছে। ফলে আমরা যদি আমাদের আচরণে এবং উন্নয়ন কর্মকাণ্ডের ক্ষেত্রে আমাকে একটা হার মেনে চলতে হবে। আকস্মিকভাবে অতি উন্নয়ন এটি পরিহার করতে হবে। আমাকে স্বাভাবিক গতিতে উন্নয়ন পরিচালনা করতে হবে। আর জীববৈচিত্র্য আমরা ব্যাপকভাবে ধ্বংস করেছি। জীববৈচিত্র্য তাপ শোষণের আধার। ফলে জীববৈচিত্র্যকে আমরা ধ্বংস না করে বিলুপ্ত প্রায় প্রজাতিগুলোকেও যদি পুনর্জীবিত করতে পারি। আমরা আসলে অনেক বিস্তারিত জানলাম যে আসলে কেন এই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের এই পরিবেশের জন্য যে ক্ষতিকর যে বিষয়, সেটি নিয়ে ব্যাখ্যা করছিলেন অধ্যাপক সোলজার রহমান। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। ন্যান্সি। ইন্দ্রজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, যশোর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ভোলায় তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন। বিস্তারিত জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, তীব্র গরমে জনসাধারণ কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। যেমনটি বলছিলেন, গত কয়েকদিন ধরে কিন্তু এই যে তাপদাহ বিরাজ করছে, এর কারণে কিন্তু জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। বিশেষ করে নিম্ন আয়ের যে সমস্ত মানুষ রয়েছেন, খেটে খাওয়া যে সমস্ত মানুষ রয়েছেন, তারা কিন্তু কাজে যেতে পারছেন না। তাদের পরিবারে নেমে আসছে অনেকটা দুর্ভোগ। এবং একই সাথে যেহেতু তাপমাত্রা অনেকটা বেশি, এই তাপমাত্রা বেশি থাকার কারণে কিন্তু যে অসুবিধাটি সৃষ্টি হচ্ছে, যে এখন যে বোরোর মৌসুম চলছে, এই বোরোর মৌসুমের যে পরাগরেণু আছে সেগুলো কিন্তু ঝরে পড়ছে। কৃষি বিভাগ থেকে যেমনটি বলা হয়েছে, তারা বলছিল যে এখন যে ক্ষেতের যে অবস্থা, 30 ভাগ ফসলের কিন্তু যে পরাগরেণু এসেছে এবং এই তাপমাত্রার কারণে সেটি ঝরে পড়ার আশঙ্কা করছেন। এবং কৃষকরাও কিন্তু আমাদেরকে এই ব্যাপারটি বলেছিলেন যে আসলে
এই তাপদাহের কারণে তাদের ফসলের পোকার আক্রমণ বেড়েছে, একই সাথে যে অসুবিধাটি সৃষ্টি হচ্ছে, গাছ কিন্তু ঝলসে যাচ্ছে এবং তারা আশা করছে যে ফলন কিন্তু এবার চিটা হয়ে যাবে, এমনটি কিন্তু তারা বলছিল। তো একই সাথে আমরা আরো যে বিষয়গুলা লক্ষ্য করছি যে প্রচন্ড তাপদাহের কারণে মানুষের কিন্তু একটা বিপর্যয় নেমে এসেছে। একই সাথে এই অবস্থায় কিন্তু আরো যে অসুবিধা সেটি হচ্ছে ভোলায় যে বিদ্যুৎ সমস্যাও রয়েছে। একদিকে যেখানে প্রচন্ড তাপদাহ সেদিকে আবার একই সাথে বিদ্যুতের যে ভয়াবহ লোডশেডিং, এই দুটি কারণে মানুষ আরো বেশি অতিষ্ঠ হয়ে পড়েছে। এবং আবহাওয়া অধিদপ্তরের থেকে বলছিল যে আজকে সকাল 11টায় কিন্তু যে তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকে ছিল কিন্তু 37.2 ডিগ্রি সেলসিয়াস, এবং আজকে বিকাল নাগাদ অর্থাৎ বিকাল 3টায় যে তাদের যে তাপমাত্রা পরিমাপ করা হবে সেটি আরো অনেকাংশে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একই সাথে একটি সুখবরও কিন্তু আবহাওয়া অফিস থেকে দিয়েছে। তারা বলছিল যে আগামীকালকে বা পরশুদিন কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও কিন্তু তারা জানিয়েছেন। তবে এই যখন অবস্থা যে প্রচন্ড তাপদাহ, বিগত কয়েক বছরে এমনটি হয়নি, এই বিষয়টি কিন্তু ভোলার মানুষ কিন্তু বলছিল। তো এই আবহাওয়া নিয়ে তারাও অনেকটা চিন্তিত, একই সাথে কৃষকরা চিন্তিত, যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, শ্রমজীবী মানুষ রয়েছেন, তারাও কিন্তু দুর্ভোগে পড়েছেন। যদি এটি অব্যাহত থাকে সেক্ষেত্রে তাদের জীবনে কিন্তু ছন্দপতন ঘটবে বলে এমনটি তারা বলছিল। তো এ ছিল ভোলাতে যে ভয়াবহ তাপদাহ চলছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে ন্যান্সির কাছে। ন্যান্সি। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ছোটন সাহা। তীব্র গরমে হাঁসফাঁস নগর জীবনে, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না ঢাকাবাসী। গরমে সবচেয়ে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, তীব্র গরমে পথঘাটের কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ ন্যান্সি। যেমনটা বলছিলেন যে তীব্র গরমের পর কেমন পরিস্থিতি বিরাজমান ঢাকায়, তো আপনাকে দেখাতে চাই যে তীব্র গরমে এখানে মানুষের সমাগম পর্যন্ত খুবই কম। এই মুহূর্তে আমি আছি নিউ মার্কেটের চাঁদনি চক এলাকায়, যে এলাকায় সব সময় থাকে ক্রেতা বিক্রেতার ভিড়, এবং ক্রেতাদের ভিড়ে কিন্তু তিল পরিমাণ ঠাঁই থাকে না। আজ সেই এলাকায় কিন্তু আজ মানুষজনও নেই, এবং ক্রেতা বিক্রেতার সাথেও কথা হয়েছি। ক্রেতা বিক্রেতার সাথে কথা বলার পরও কিন্তু তারা জানিয়েছেন যে এই তীব্র গরমে যে পরিমাণ গরম পড়েছে তাতে কিন্তু বেচাকেনাও তেমন হচ্ছে না। বেচাকেনার সাথে সাথে কিন্তু বলা যায় যে বা যে পরিমাণ ক্রেতা থাকার কথা সেই পরিমাণ ক্রেতাও কিন্তু পাচ্ছেন না বিক্রেতারা। এই মুহূর্তে আমরা নিউ মার্কেটে যে চাঁদনি চক এলাকায় আছি, এবং সেখানে আমরা ক্রেতাদের সাথে কথা যেমন বলেছি তেমনি বিক্রেতাদের সাথে কথা বলেছি। তো বিক্রেতাদের সাথে কথা বলে জানতে চাই যে কেমন গরম অনুভব করছে। গরম তো প্রচন্ড গরম, মানে আমার এই জায়গায় দোকানদারের বসে আর কি আমি ফার্স্ট টাইম দেখতেছি যে এত পরিমাণ গরম। প্রতিদিন 2-4-5 জন আর কি জায়গায় অসুস্থ হয়ে যেতেছে, মাথায় পানি ঢালতেছি, হ্যাঁ, সুস্থ করে পরে পাঠাইতেছি। আর কাস্টমার তো নাই, বেচা কিনে একবারেই মানে জিরো বললেই চলে, কারণ কোনো বেচা কিনে হইতেছে না। কালকের দিন থেকে মানে হাতে গোনা 20 জন লোক মানে বেরোচ্ছে কিনা জানি না, কারণ এত গরম, মানে সিরিয়াসলি এত গরম পড়ছে যে সেটা বলার বাহিরে। যেরকম গরম আর ওরকম হইলো মনে করেন ঢাকা শহর একদম ফাঁকা, কোনো কাস্টমারও নাই, লোকও না, গরমের কারণে কেউ বের হয় না, হ্যাঁ, অনেকটা অসুস্থ। তো আমাদের বেচা কিনে অনেকটা মানে কমে গেছে গা। তো কাস্টমাররা এসে কি বলে, মানে কেমন দেখতেছেন? কাস্টমারদের দাবি কি? তীব্র গরমে কেনাকাটা করতে পারছে স্বস্তিতে, নাকি স্বস্তিতে পারতেছে না? কি বলতেছে তারা? এই গরমের কারণে তারা স্বস্তিতে কেনাকাটা করতে পারতেছে না, এরা বেরই হতে পারতেছে না বাসা থেকে। প্রচন্ড মানে অনেকে চেষ্টা করে বের হওয়ার জন্য, কিন্তু গরমের কারণে বের হয় না আর কি। সবাইকে নিয়ে যে আসবে মার্কেটে বা কোনো জায়গায় ঘুরতে যাবে, তো এটাও মানে তারা করতে পারে না। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ ন্যান্সি কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে। এবারে আমরা কথা বলতে চাই একজন ক্রেতার সাথে যে কেমন গরম অনুভব করছে, এবং তাকে দেখছি তার পরিবার নিয়ে আসছে, এবং তার মেয়ের হাতেও আমি একটি ছোট্ট ফ্যান দেখতে পাচ্ছি। তো আপনার সাথে কথা বলে প্রশ্নটি আপনাকে করতে চাই যে কেমন গরম অনুভব করছেন, আর মার্কেটে কি অবস্থা দেখছেন? এভাবে চলাফেরা করা যায়, এভাবে চলাচল করা যায় ঢাকাতে? এটা তো চলাফেরা খুব কষ্টদায়ক হয়ে গেছে, এখন গরম, প্রচুর গরম। বাচ্চারা দেখেন ফ্যান, বাসা থেকে ফ্যান শ্বাস দিয়ে শ্বাস হয়ে যায়, গরমের কোনো শেষ নাই, ভোগান্তি অনেক। আপনি তো ধরেন অনেক বছর ধরে আছেন, এমন গরম কি দেখেছেন? বা এরকম এপ্রিলের শুরু থেকে প্রচন্ড পরিমাণ, এবং যে এরকম পরিস্থিতি কেমন দেখছেন? পরিস্থিতি দিন দিন আরো
ব্যতিক্রম হইতেছে। আগে তো মোটামুটি ভালো হয়েছিল, এখন তো যতদিন যায় অতদিন আরো খারাপের দিকে যাইতেছে। কি মনে করেন গরম বাড়ার কারণটা কি? পরিবেশ, আমাদের সচেতনার। পরিবেশ বলতে কি বুঝাচ্ছেন? যে আমরা গাছ কেটে ফেলতেছি? গাছ কেটে ফেলছে, আমাদের সাধারণ মানুষগুলো আমাদের ব্যতিক্রম কোনো কিছু মানতেছি না আমরা, ওই জন্যই। আপনার কি মনে হয় যে আমাদের আরো বেশি করে গাছ লাগানো দরকার? আমরা যেরকম 1 ইঞ্চি ফাঁকা জায়গা না ছেড়ে বিল্ডিং তৈরি করছি, এটা কি আসলে উচিত কিনা? জায়গাটাও কেউ কারোকে এখন এক আঙুলও ছাড়ে না, তার কারণ ওই জন্য বেশিরভাগ কে কখন আরো আগে যাইব, কে কখন দখল করে যাবো, ওটাই আরো সচেতন হওয়া দরকার। আপনার কি মনে হয় সরকারকে জনসচেতনতা আরো বেশি কাজ করা? সরকার তো চেষ্টা করতে, সরকার সচেতনমূলক কাজ করলে তো হবে না, মানুষের আমাদের জনগণের চেষ্টা করার দরকার। ধন্যবাদ ন্যান্সি। শুনছিলাম যে জনসচেতনতাও প্রয়োজন এই তীব্র তাপদাহের ঠিকভাবে তীব্র তাপদাহ বা জলবায়ু পরিবর্তনের যে প্রভাব মোকাবেলা, সেই মোকাবেলা কিন্তু সরকার কিংবা বিশ্বের যারা নেতা বা যারা আছেন, যারা কাজ করছেন, তাদের কাজ করাটাই না, সেই সাথে কিন্তু জনসচেতনতা দরকার। তেমনি তীব্র তাপদাহ যতটুকু আপনি দেখতে পাচ্ছেন যে এই তীব্র তাপদাহ কিন্তু জনগণের যে অস্বস্তি ভোগান্তি, এবং এই এলাকায় কিন্তু প্রচন্ড পরিমাণ তীব্র তাপদাহ চলছে। সেই সাথে চলছে তীব্র তাপদাহের ফলে যে বাতাসও কিন্তু তেমনটা নেই। এবং আপনি জানেন যে গত 3 দিনেও হচ্ছে যে তীব্র তাপদাহ, গত 3 দিনেও তীব্র গত 3 দিনেও কিন্তু হচ্ছে তীব্র তাপদাহের প্রচন্ড তাপদাহ ছিল। এবং আমাদের সাথে এই মুহূর্তে একজন আমাদের সাথে কিন্তু আমরা বিক্রেতাদের সাথে যেমন কথা বলেছি, ক্রেতাদের সাথে কথা বলেছি, সেই সাথে ক্রেতারাও কিন্তু জানিয়েছেন যে কেমন পরিমাণ অস্বস্তিতে তারা ভোগান্তিতে পড়েছেন। এবং সেই সাথে বিক্রেতারাও কিন্তু বারবার জানাচ্ছেন যে এখানে যারা আসছে কেনাকাটা করতে বা যারা আসছে তারাও কিন্তু হচ্ছে যে অসুস্থ হয়ে পড়ছে। এবং বিশেষ করে তারা বারবার, অনেকের সাথে কথা হয়েছে, তারাও বারবার বলছেন যে তারা অসুস্থ হয়ে গেছেন। এবং এই ছিল ন্যান্সি আমার কাছে নিউ মার্কেট এরিয়া থেকে সর্বশেষ সংবাদ। ন্যান্সি। মোহনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিউ মার্কেট এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী জান্নাতুল মোহনা। বাজারে বেড়েছে সব ধরনের নিত্য পণ্যের দাম। এই নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, পণ্যমূল্য নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, বিস্তারিত জানাবেন। জি ন্যান্সি, আপনি যেমনটা বলছেন, আসলে বাজারে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজ আসলে 10 থেকে 15 টাকা বেড়েছে। পাশাপাশি আলু, মানভেদে আলু বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা। পাশাপাশি অন্যান্য যেসব সবজি রয়েছে সেগুলোর আসলে কেজি 10 থেকে 15 টাকা বেড়েছে। আমরা সকাল থেকে চট্টগ্রাম নগরের কয়েকটি বাজার ঘুরে দেখেছি এবং চেষ্টা করেছি জানানোর জন্য। আসলে এখানে যারা ক্রেতারা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের নাবিশ্বাস তৈরি হয়েছে, কারণ বাজারে যেসব সবজি রয়েছে এবং সবগুলোর আসলে দাম বাড়ছে, কারণ ঈদের রেশ কাটতে না কাটতে সবজিগুলোর দাম বাড়ছে বলে এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা আমাদের অভিযোগ করছেন। কারণ বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় আলু, পেঁয়াজ, শসা থেকে শুরু করে অন্যান্য যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে সেগুলোর আসলে দাম বাড়ছে। কারণ হচ্ছে যে সরবরাহ থাকলেও ক্রেতারা বলছেন যে একটি সিন্ডিকেট তৈরি করে আসলে মূলত এই ক্রেতা অন্যান্য যেসব সবজি জাতীয় পণ্য রয়েছে সেগুলো দাম বাড়ানো হয়েছে। এখানকার বাজারের প্রতি কেজি মাংস বিক্রি করা হচ্ছে 750 থেকে 800 টাকা এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 260 টাকা করে। এবং অন্যান্য যেসব পণ্য রয়েছে সেগুলোতে আসলে প্রতি কেজিতে 8 থেকে 10 টাকা বাড়ানো হয়েছে বলে এখানকার ক্রেতারা জানিয়েছেন। তবে বিক্রেতারা বলছেন যে আসলে কোনো ধরনের সংকট নেই, তবে সরবরাহ সামান্য কম থাকে আসলে এসব সবজি পণ্যের দাম বাড়ছে বলে এখানকার বিক্রেতারা জানিয়েছেন। ন্যান্সি। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী AKM নাজিম। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সবশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।